টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কতদিন স্থায়ী হবে সেই বিষয়ে। প্রায় এক মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ। এই সময় যুদ্ধ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, আর তাতে হতাহত হয়েছেন অনেক মানুষ। সম্প্রতি যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, সঙ্গে রয়েছে কিছু মুসলিম দেশ। কতটা সফল হবে এই উদ্যোগ, নাকি আরো দীর্ঘ হবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ সেটি প্রায় এক মাসের বেশি হয়ে গেল। তো এই যুদ্ধের আসলে আপনি ইতি দেখছেন কিনা? এখনো সেরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর তিনটা কারণে এই বিষয়টা এখনো অনিশ্চয়তার মধ্যে ঝুলছে। প্রথম কারণ হলো এক মাস, আজকে এক মাস হলো। এক মাস যেদিন হলো সেদিনে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। একটা হচ্ছে যে আজকেই কিন্তু যুদ্ধটা ইয়েমেনের হুতিদের পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। হুতিরা আজকে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে। এতদিন এক মাস পর্যন্ত কিন্তু তারা সে আক্রমণে যায়নি। তার অর্থ হচ্ছে যুদ্ধটা বিস্তৃত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এখন নতুন করে। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছিলেন, কূটনৈতিক উদ্যোগ। মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, এরা ওমানও খানিকটা আছে। ওরা চেষ্টা করছে একটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এক পক্ষ এবং ইরানকে অন্য পক্ষে কাছাকাছি নিয়ে এসে একটা আলোচনার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই আলোচনাটার এখন পর্যন্ত যে দুই পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 পয়েন্ট এবং ইরানের পক্ষ থেকে 5 পয়েন্ট যে আলোচনার আলোচ্য সূচি দেওয়া হয়েছে বা প্রকাশ করা হয়েছে, সেটা একটু পর্যালোচনা করলে যেটা প্রতীয়মান হয় সেটা হলো যে এখনো তারা মৌলিকভাবে একে অপর থেকে অনেক দূরে, এবং এই দূরত্বটা কিভাবে ওদেরকে মানে গোছানো যাবে সেটা এখন অনিশ্চিত। কারণ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিকভাবে, বা ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে জিনিস ইরানের কাছে চাচ্ছে, অথবা ইরান অন্যদিকে যে জিনিস ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যাশা করছে, এটা এটা একটা দীর্ঘমেয়াদী নেগোসিয়েশন বা নেগোসিয়েটেড একটা পলিটিক্যাল ডিল হওয়া ছাড়া এখানে সাজুর্যের জায়গা খুঁজে পাওয়াটা খুব সহজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে সেটা বললেও একটা কূটনৈতিক উদ্যোগ আছে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও নানান ধরনের বাধ্যবাধকতার কারণে, সেটা তার অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক চাপ যদি বলেন, সেসব কারণ। ইরানের দিক থেকেও ইরান একাই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তো সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই শক্তির সমন্বিত চাপের মুখে ইরান দাঁড়িয়ে আছে। এবং এই প্রেক্ষাপটে এই আলোচনাটা আমরা একটা আভাস, মানে ইতিবাচকতার একটা আভাস হিসাবে গ্রহণ করতে পারি, এবং সেটা যদি সার্থক হয় আমরা নিশ্চয়ই খুশি হব, এবং সেটাকে আমার ধারণা পৃথিবীর মানুষ স্বাগত জানাবে। কিন্তু তার পাশাপাশি যেটা ঘটছে, প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন যে প্রথমে তিনি একটা সীমা দিয়েছিলেন যে ওই সময়ের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের এনার্জি যে এস্টাবলিশমেন্ট বা ইনস্টলেশন গুলো আছে সেগুলোর উপর আক্রমণ চালাবে। সেটাকে তিনি পরে আবার 3 দিন বাড়িয়েছেন, এখন সেটাকে আবার 10 দিন তিনি বাড়িয়েছেন। কিন্তু এই ঘটনাগুলো, এই বাড়ানোর, এটাকে এক ধরনের বদান্যতা দেখানোর মনে হলেও তার পেছনে পেছনে কিন্তু মার্কিন সামরিক উপস্থিতি সেখানে বাড়ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে একটা অভিযান, একটা স্থল অভিযান চালিয়ে খার্গ আইল্যান্ড, হরমুজ প্রণালীর আশপাশ অঞ্চল, আরো দুই একটা যেগুলো দ্বীপ আছে, ছোটখাটো দ্বীপ ইরানের কাছাকাছি, সেগুলো দখল করবার একটা প্রচেষ্টা আছে। এইরকম আলোচনা কিন্তু বাজারে আছে, এবং সেটা খুব রিস্কি হবে, খুবই। মানে আপনি যেটি বলতে যাচ্ছেন যে শান্তি আলোচনার একটা আভাস দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্থল অভিযানের পরিকল্পনা করছে।
সেটা আছে এবং সেটার প্রস্তুতি চলছে। তো তার তার অর্থ দাঁড়াচ্ছে ইরান সেই ক্ষেত্রে এই প্রস্তুতির আলোকেই আজকে আমাদের ভাবার সময় হচ্ছে বা ভাবতে হচ্ছে যে ইরান কি আজকে একটা দুটো সিগন্যাল ইরান দিয়েছে গতকাল এবং আজকে। একটা হচ্ছে যে গতকাল সৌদি আরবের ভেতরে রিয়াদের কাছাকাছি একটা মার্কিন ঘাঁটিতে, বিমান ঘাঁটিতে, বড় ধরনের বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে 15 জন আমেরিকান সৈন্য আহত হয়েছে। অনেকগুলো তাদের সামরিক ঘাঁটি, বিমান এবং অন্যান্য বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা সৌদি আরবের ভেতরে এই ধরনের একটা আক্রমণ, এটা ইরান একটা সিগন্যাল দিচ্ছে। দ্বিতীয় সিগন্যালটা হচ্ছে আজকে হুতিদের এই যুদ্ধে অংশগ্রহণ করা। তারা আজকে থেকে এটা অংশগ্রহণ করেছে, ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছে। হুতিদের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যদি ম্যাপটার দিকে লক্ষ্য করেন তাহলে লোহিত সাগর যেটা আছে, আমরা রেড সি যেটাকে বলি, এই আরব উপমহাদেশটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এর পশ্চিমে কিন্তু লোহিত সাগর, পূব দিকে হচ্ছে পারস্য উপসাগর। এখন যদি এখানে হরমুজ প্রণালী বন্ধ করা আছে এবং হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন বিশেষ চাপ তৈরি হয়েছে। এখন হুতিরা এখানে আসবার ইঙ্গিতটা হলো যে এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্থল আক্রমণ করে ইরানের উপরে, তাহলে ইরানিরা সেখানে হুতিদেরকে উৎসাহিত করতে পারে বাব এল মানদেব বলে হরমুজের মতো আরেকটা ছোট এরকম চোখ পয়েন্ট আছে এই রেড সি বা লোহিত সাগরে ঢুকবার জন্য। এখন সেখানেও কিন্তু তারা সেটাতে সেটাতে বন্ধ করে দিতে পারে বা সেটাকে জাহাজ চলাচলের অনুপযুক্ত করে ফেলতে পারে। সেটা কিন্তু আমরা গত 2 বছর খানেক আগে লক্ষ্য করেছি, এটা হয়েছিল আরো একবার। কাজে সেটা যদি কোনো কারণে ঘটে তাহলে আপনি এই ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, মানে আপাতত এই দিকে রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। তো কাজে সেটা কিন্তু সংকটকে, বৈশ্বিক সংকটকে আরো ঘনীভূত করবে। সেই ক্ষেত্রে ধরেন আমরা যে এখন মালপত্র পাঠাই ইউরোপে আমাদের বা আমেরিকাতে, আমাদের যে পণ্য সামগ্রী যায় সেটাই লোহিত সাগর হয়েই যায়। এখন সেটা হলে পৃথিবীর বহু দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এটা খালি তেল না, গ্যাস বা আপনার কি বলা যায় এটাকে ফার্টিলাইজার না, এগুলো কিন্তু আপনার এখন ব্যবসা বাণিজ্যের এই লোহিত সাগরের যে বা রেড সি দিয়ে সুয়েজ ক্যানেল হয়ে যে যাতায়াতটা হয় সেটা কিন্তু হুমকির মুখে পড়তে পারে। তার অর্থ দাঁড়াবে এটা বৈশ্বিকভাবে বৈশ্বিক অর্থনীতির উপর একটা প্রচন্ড চাপ তৈরি করবে। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে এখানে চিকেন এন্ড এগ গেম টাইপের মতো, বা যেটাকে আমরা বলি গেম থিওরিতে, যে ক্রমাগত ইরান চাপ বাড়াবার চেষ্টা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র চাপ বাড়াবার চেষ্টা করছে। তো কাজে এই ধরনের চাপ বাড়ানোর একটা কৌশল আমরা লক্ষ্য করছি। কাজে এইগুলো সামগ্রিকভাবে যদি বিবেচনা করি তাহলে এখনো অনিশ্চয়তা কেটেছে বলে সেটা মনে করা যাবে না। কিছু কিছু উদ্যোগ আছে, আমরা আশা করি, প্রার্থনা করি যে এই যুদ্ধ বন্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধানের দিকে যাক। কিন্তু এটা বলা সহজ, কাজটা কিন্তু এখনো অনেক জটিল। মানে সেক্ষেত্রে যুদ্ধ কি আরো অনেক দীর্ঘতর হতে পারে? এখানে দুইটা বিষয় আছে। মার্কিনিরা চাচ্ছে এই মুহূর্তে যুদ্ধটা থামাতে। তার কারণ হলো এই যুদ্ধটা যদি আপনি থামান তাহলে এই যুদ্ধটা থামলো, কিন্তু যে বিষয়গুলো নিয়ে যুদ্ধটা শুরু হলো সেই বিষয়গুলো কি হলো সেটা তো সমাধান হলো না। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ হচ্ছে যুদ্ধটা এখন থামিয়ে দেয়া, কারণ তাহলে বৈশ্বিক যে চাপটা তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে, ইরান যে তার ভূগোল এবং তার কি বলা যায় ইকোনমি দিয়ে যে চাপটা তৈরি করেছে সেই চাপটা থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু সেখানে ইরানিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা মৌলিক যে বিষয়গুলো নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সে বিষয়গুলো সমাধান আমরা চাই। এখন সেই জায়গাটাতেই জটিল বিষয় যে এখন ইসরায়েল, এখানে প্যালেস্টাইন ইস্যু আছে, এখানে মধ্যপ্রাচ্যে ক্ষমতা আছে, ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা আছে, তেলের কর্তৃত্ব আছে, এখানে ডলার, পেট্রো ডলার, আজকে যে ডলার সাম্রাজ্য আমরা দেখছি সারা পৃথিবীতে ডলার ডমিনেট করছে, সেটা কিন্তু এই তেলকে কেন্দ্র করেই 1973 সালে শুরু হয়েছিল। তো কাজেই এখানে ডলারের রাজত্বটা ইনভলভ, তেলের রাজত্ব কার হাতে থাকবে সেটা ইনভলভ, এই এলাকায় কার ভৌগোলিক কর্তৃত্ব থাকবে সেটা একটা বিষয়, প্যালেস্টাইনের ইস্যু আরেকটা বিষয়, ইরানের সাথে পারমাণবিক প্রকল্প সেটা আরেকটা বিষয়। তো অনেকগুলো খুব জটিল বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে আছে। এই মুহূর্ত পর্যন্ত সেগুলো ছাড়াবার মতো রাজনৈতিক ইচ্ছাটা এখনো প্রতীয়মান দেখছি না। সেক্ষেত্রে যদি আসলে কোনো সমাধানে বা শান্তি আলোচনায় বা মানে যুদ্ধ বন্ধে যদি কোনো মধ্যস্থতায় না আসা যায়,
তো সেটা আসলে পুরো মানে বিশ্বের জন্য এবং ইভেন বাংলাদেশের জন্য আসলে কি প্রভাব ফেলতে পারে? আমাদের জন্য খুবই, আমাদের শুধু না সারা বিশ্বের জন্য। যেমনটা বলছিলাম যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেল, গ্যাস, সার, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস এগুলো তো অলরেডি এগুলোর উপর চাপ সারা পৃথিবী, আর শুধু বাংলাদেশ না সারা পৃথিবী এই চাপের মধ্যে পড়েছে। এখন যদি কোনো কারণে লোহিত সাগরের ওই বাব এল মানদেব যে জায়গাটা, সেখানে যদি হুতিরা আবার এই ধরনের হরমুজ প্রণালীর মতো ওই রকম প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে আপনি মনে করতে পারবেন যে বিশ্ব অর্থনীতি বড়ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কথা তো এখানে বলাই বা আপনি আমাদের নিজের দেশে আসলে দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন গুলোতে মানুষের আসলে যে দীর্ঘ লাইন, এই যে মানে এখন যে ইরান সংকটের কারণে আসলে এটা মানে সৃষ্টি, তো এটি আসলে আরো কি মানে প্রকট আকার ধারণ করবে? প্লাস আমাদের শ্রম বাজার আছে মিডল ইস্টে, সেটারও কি হবে? যুদ্ধ যুদ্ধ সামনে যদি চলতে থাকে তাহলে একেবারেই অনিশ্চিত, এটা বলা মুশকিল। কিন্তু এইটুকু মনে করা যেতে পারে যে যুদ্ধটা চলতে থাকলে সেক্ষেত্রে ভালোর চাইতে খারাপের দিকে যাওয়ার আশঙ্কাটাই বেশি। আর এমনি আমাদের মধ্যপ্রাচ্যের যে শ্রম বাজার, সেটার উপর আসলে আমাদের তো প্রায় অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল, মানে মধ্যপ্রাচ্যে আমাদের লোক যে প্রতি বছর যায় সেটা যাওয়া তো বন্ধই, বরং ওখানে যারা আছে কর্মরত তাদেরও আসলে ফিরে আসার বাধ্যবাধকতা তৈরি হতে পারে কি? এখন তো যুদ্ধ চলাকালীন সময় তো যুদ্ধ মানে তো হচ্ছে মানে এখানে আপনি শান্তির বিপক্ষে। এখন আমরা আমাদের শ্রমজীবী ভাই বোনরা ওখানে যারা গিয়েছিলেন সেটার মানে যদি বলেন প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল এলাকাটা শান্তিপূর্ণ, সেখানে কাজের সুযোগ আছে, তারা আয় রোজগার করেছেন, বাংলাদেশে পাঠিয়েছেন, তারা নিজেদের কর্মসংস্থান পেয়েছেন, বাংলাদেশ তাদের পরিবারবর্গ উপকৃত হয়েছে, বাংলাদেশ দেশ হিসেবে উপকৃত হয়েছে রেমিটেন্স পেয়ে। কিন্তু এখন যদি ওখানে যুদ্ধ অবস্থা চলতে থাকে তাহলে তো সেখানে জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। আমরা দেখছি, আজকে আমি একটু আগে স্কাই নিউজের একটা দুবাই থেকে একটা রিপোর্ট দেখছিলাম যে ওখানে তারা অলরেডি 30% এমপ্লয়মেন্ট কাট করে দিয়েছে। কারণ ওখানে মানুষ তো যেতে হবে, মানুষ ওখানে কাজ করতে হবে, তবে না আপনি ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন। কাজেই ওখানে ইতিমধ্যেই কর্মসংস্থানের জটিলতা তৈরি হচ্ছে এবং সেখানে বলা বাহুল্য যে আমাদের মানুষজন তো সেখানে কাজ করে, তো কাজের সুযোগ থাকলে তারা কাজ পাবেন, যদি সুযোগ না থাকে তাহলে তো অবস্থা নেতিবাচক। এটা আমরা মেনে নিতে হবে দুর্ভাগ্যজনক হলেও। তো কাজেই এখন যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, আরো 1 মাস যদি ধরেন, কথার কথা বলছি, আরো 1 মাস চলে, তাহলে তার প্রতিক্রিয়াটা আমাদের উপর তো আসবেই, সারা পৃথিবীর উপরই আসবে এবং সেটা চক্রাকারে আরো বিভিন্ন রকম নতুন উপসর্গ নিয়েও হাজির হতে পারে। এটা আশঙ্কা করা তো খুব অমূলক হবে বলে মনে করি। তবে আমাদের দিক থেকে আমি যেটা মনে করি, সরকারের দিক থেকে সরকার যে কাজটা করতে পারেন, সরকার এখনকার বাস্তব অবস্থাটা মানুষের কাছে ব্যাখ্যা করতে পারে। কারণ আমার মনে হচ্ছে এখানে মানুষ যা মানুষ যা চিন্তা করছে বা সরকার যা চিন্তা করছে, এখানে বোধহয় একটা এখনো পর্যন্ত সাজুক যে জায়গাটা তৈরি হয়নি বলেই সরকার বলছে একরকম, মানুষের অভিজ্ঞতা আরেক রকম হচ্ছে এবং যেহেতু পরিস্থিতিটা সরকারেরও বাইরে, কাজে সেখানে আমি সরকারের জন্য মনে করি এটা খুব একটা উপযুক্ত কাজ হবে পরিস্থিতিটা ব্যাখ্যা করে মানুষকে বোঝানো যে দেখেন এই বাস্তবতায় আমরা আছি, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টার বাইরেও অনেক বড় জটিলতা তৈরি হচ্ছে। কাজে এখানে আমরা সমন্বিতভাবে সকলেই সহনশীল হয়ে এই এখনকার এই রূঢ় বাস্তবতায় কিভাবে আমাদের আমাদের অর্থনীতিকে চালু রাখতে পারি, আমাদের কর্মসংস্থানটা বজায় রাখতে পারি, অর্থনীতিটাকে ধরে রাখতে পারি, এই বিষয়গুলোতে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন বলে আমার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে আপনাকেও ধন্যবাদ।